এবার অ্যাবিসরা শিখে গেছে আগুনের ব্যবহার। এখন তারা শুধু হিংস্র পশুর মতো আচরণই করছে না, ধীরে ধীরে পরিচয় দিচ্ছে নিজেদের বুদ্ধিমত্তারও। ইলেকট্রনিক দেয়াল পেরিয়ে তারা বারবার আক্রমণের চেষ্টা চালাচ্ছে। ব্যর্থ হয়ে এবার তারা অবলম্বন করেছে নতুন কৌশল। দেয়ালের বাইরে থাকা শস্যের ক্ষেত জ্বালিয়ে দিচ্ছে আগুনে। কিন্তু মানুষের প্রতি অ্যাবিসদের এত ক্ষোভ কেন? পুরো পৃথিবী যেখানে ইতিমধ্যেই অ্যাবিসদের দখলে, সেখানে সেই বিশাল জায়গা ছেড়ে বারবার এই ছোট্ট শহরের মানুষদের ওপর আক্রমণের চেষ্টা কেন? তাদের উদ্দেশ্যই বা কি? তারা কি কোনো কারণে মানুষের অস্তিত্ব পুরোপুরি মুছে দিতে চায়? কিন্তু কেন? ধীরে ধীরে ওয়েওয়ার্ড পাইন্সের ইলেকট্রনিক দেয়ালও আর অ্যাবিসদের জন্য বাধা হয়ে থাকবে না। তখন মানুষ কি করবে? দর্শক, চলুন আজকের গল্পে জেনে আসি শেষ পর্যন্ত অ্যাবিসদের সঙ্গে লড়াইয়ে জয়ী হয় কে। পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত মানুষের অস্তিত্ব টিকে থাকে কিনা। 2000 বছর পর পুরো পৃথিবী যখন অ্যাবিসদের দখলে, তখন নিজের পরিকল্পনা অনুযায়ী জেগে ওঠে ডেভিড। ওয়েওয়ার্ড পাইন্স শহরটি যে জায়গায় গড়ে তোলা হয়েছে সেটি একসময় ছিল কিছু অ্যাবিসের আবাসস্থল। কিন্তু ডেভিড নিজের লোকজন দিয়ে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে অ্যাবিসদের হত্যা করতে শুরু করে। কিছু অ্যাবিস মারা যায় আর বাকিরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। বলতে গেলে অ্যাবিসদের একটি বসতি দখল করেই এই শহর তৈরি করা হয়েছে। নিরস্ত্র ও ক্ষমতাহীন অ্যাবিসদের জায়গা দখল করা ছিল এক প্রকার জোর জবরদস্তি। তাই যেসব অ্যাবিসের আবাস দখল করে শহরটি গড়ে উঠেছে, শহরের মানুষের প্রতি তাদের ক্ষোভ থাকাই স্বাভাবিক। পশু হোক বা মানুষ, নিজের জিনিসের ওপর অধিকার সম্পর্কে সবাই সচেতন। এই অ্যাবিসরাই শহরের ইলেকট্রনিক দেয়ালের আশেপাশে অবস্থান করে এবং সুযোগ পেলেই মানুষের ওপর আক্রমণ চালায়। বলা যায় মানুষের বর্বরতার প্রতিদান মানুষ এই শহরে পাচ্ছে। যেহেতু একটি অ্যাবিস শহরের ভেতরে ঢুকতে পেরেছে, তাহলে ধরে নেওয়া যায় মানুষের চোখ এড়িয়ে ইলেকট্রনিক দেয়াল পেরোনোর কোনো পথ অ্যাবিসরা খুঁজে পেয়েছে। তাহলে কি আরও অ্যাবিস এভাবেই শহরের ভেতরে ঢুকে পড়বে? মানুষ কি সেই জায়গাটা খুঁজে বের করতে পারবে? চলছে জোর তৎপরতা। এদিকে দেয়ালের আশপাশ থেকে সরে গেলেও অ্যাবিসরা বুঝে গেছে শস্য ছাড়া মানুষের বেঁচে থাকা সম্ভব নয়। তাই এবার তারা শহরের বাইরে থাকা শস্য ক্ষেতগুলোতে আগুন ধরিয়ে দেয়। এভাবে চলতে থাকলে মানুষ বাঁচবে কিভাবে যদি তারা চাষাবাদ করে খাবারই উৎপাদন করতে না পারে? এই ঘটনার সময় শহরের সবাই ব্যস্ত ছিল নিজেদের ব্যক্তিগত সমস্যায়। থিও নিজের স্ত্রীর ব্যাপারে এমন নির্মম সত্য জেনে পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। সেটাই স্বাভাবিক। নিজের স্ত্রী অন্য কাউকে বিয়ে করেছে জানতে পারলে কারই বা মন ভালো থাকে। সে শহরের বারে অর্থাৎ বিয়ার গার্ডেনে গিয়ে মদ্যপান করতে থাকে। রেবেকা তাকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছায়। সে থিওকে দুঃখ প্রকাশ করে জানায় অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরিস্থিতির শিকার হয়ে সে ধীরে ধীরে জেন্ডারের সঙ্গে জড়িয়ে পড়ে। অন্যদিকে জেসন আর ক্যারি বেবি নেওয়ার পরিকল্পনা করছিল। কথাটা শুনে ক্যারি খুশি হলেও কিছুটা অন্যমনস্ক হয়ে যায়। তবে কি ক্যারি অসুস্থ? এই ব্যক্তিগত সুখ দুঃখের মাঝেই শহর জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মানুষের খাবারের উৎসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এখন শস্য বাঁচাতে শহরের বাইরে গেলে একদিকে আগুন, অন্যদিকে অ্যাবিসদের দল। তারা কি অ্যাবিসদের প্রতিহত করবে নাকি শস্য ক্ষেতের আগুন নেভাবে? সমস্যাটা এখানেই শেষ নয়। শহরের ফায়ার সার্ভিস ব্যবস্থাও দুর্বল। শুধু ফায়ার সার্ভিস ও মিলিটারি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই শহরের সাধারণ মানুষকেও আগুন নেভানোর কাজে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে শহরের বাইরে থাকা মানুষের গ্রুপের ওপরও অ্যাবিসরা আক্রমণ চালায়। সিজের শহরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। একই সময় থেরেসার টেন্টে ঢুকে পড়ে একটি অ্যাবিস। কোনো মতে তাকে বাঁচানো গেলেও অ্যাবিসের আঁচড়ে তার পেট মারাত্মকভাবে কেটে যায়। এই আক্রমণ আর আগুন নেভাতে গিয়ে অনেক মানুষ আহত বা নিহত হয়। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ চালু করা জরুরি হয়ে পড়ে। ক্যারি বারের সামনে থেকে থিওকে হাসপাতালে নিয়ে যায়। এদিকে রেবেকার কাছ থেকে পাহাড়ের ওপর থাকা বেঁচে যাওয়ার পথ জেনে নেয় জেন্ডার। তখন বেস পুরোপুরি ফাঁকা। সবাই অ্যাবিস প্রতিহত করতে বেরিয়েছে। জেন্ডার জেসনকে বিশ্বাস করে না, তাই সে বেস থেকে কিছু অস্ত্র এনে জরুরি অবস্থার জন্য নিজের কাছে রাখতে চায়। শহরের সব সবল মানুষ আগুন নেভাতে বের হয়। তারা আগুনের সঙ্গে লড়াই করে আর মিলিটারিরা দূর থেকে অ্যাবিসদের ওপর গুলি চালিয়ে তাদের ঠেকিয়ে রাখে। হাসপাতালে একের পর এক আহত ও নিহত মানুষ আসতে থাকে। সেখানে থাকা নার্সদের থিও নির্দেশ দিতে থাকে কে কি করবে। অ্যাডাম যখন থেরেসাকে নিয়ে হাসপাতালে পৌঁছায় তখন তার অবস্থা খুবই সংকটজনক। অ্যাডাম নিজেও গুরুতর আহত। থিও কোনো রকমে
থেরেসার অপারেশন শেষ করে তাকে মোটামুটি স্থিতিশীল অবস্থা আনতে সক্ষম হয়। অবশেষে অ্যাবিসদের আক্রমণ থামলে শহরের সবাই ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে পড়ে। অনেকেই প্রাণ হারিয়েছে। শহর জুড়ে নেমে আসে গভীর অবসাদ। হঠাৎ এই ভয়াবহ আক্রমণে জেসনও ভেঙে পড়ে। ডেভিড যে দায়িত্ব তার কাঁধে দিয়ে গেছে মানুষকে রক্ষা করার, সেই দায়িত্ব সে আদৌ পালন করতে পারবে কিনা এই ভাবনাই তাকে সবচেয়ে বেশি ভেঙে দেয়। কেরি তাকে বোঝায় এমন দুর্বল হয়ে পড়তে নেই, আর কারো সামনে নিজের এই ভাঙন প্রকাশ করাও ঠিক নয়। পরদিন হাসপাতালে থিওর সঙ্গে দেখা করতে আসে রেবেকা। সে তার চেম্বারে বসে অপেক্ষা করছিল। থিও তাকে জিজ্ঞেস করে জেন্ডারের প্রতি তার কোনো অনুভূতি আছে কিনা, কিন্তু রেবেকা সরাসরি উত্তর দিতে পারে না। সে বলে জেন্ডারের সঙ্গে তার সম্পর্কটা এই শহরের বাকি সম্পর্কগুলোর মতোই, সিস্টেমের মাধ্যমে জুড়ে দেওয়া, এর বেশি কিছু নয়। কিন্তু রেবেকার এমন ঘুরিয়ে দেওয়া উত্তরে থিও বুঝে যায় ভেতরের সত্যটা কি। ঠিক তখনই একটি জরুরি রোগীর জন্য থিওকে ডেকে নেয় আরেকজন ডাক্তার, আর থিও সেখান থেকে চলে যায়। তাহলে কি রেবেকা আর থিওর সম্পর্ক আর আগের মতো হবে না? আর যদি হয়ও, তখন জেন্ডারের পরিণতি কি হবে? যাই হোক, অ্যাবিসদের এই আক্রমণে শহরের প্রায় অর্ধেকেরও বেশি মিলিটারি নিহত হয়েছে। এখন জীবিত আছে 20 জনেরও কম, যা পরিস্থিতিকে ভীষণ বিপজ্জনক করে তুলেছে। কারণ শহরে মানুষের সংখ্যাই সীমিত। এভাবে যদি সৈন্যরা একের পর এক মারা যেতে থাকে, তাহলে শেষ পর্যন্ত লড়াই করা বা শহরের নিরাপত্তা রক্ষা করার মতো কেউই অবশিষ্ট থাকবে না। এই অ্যাবিস আক্রমণের পর জেসন, কেরি, মেগান, সিজে আর মারিও একসাথে মিটিং করে। সেখানে সিজে বলে অ্যাবিসরা যেভাবে খাবারের ওপর আঘাত এনেছে তাতে মনে হচ্ছে তাদের পরিকল্পনা মানুষকে না খাইয়ে মারা। মেগানও জানায় আক্রমণের রাতে ল্যাবে থাকা পুরুষ অ্যাবিসগুলো অস্বাভাবিকভাবে চিৎকার করছিল, যেন তারা আগেই এই আক্রমণের কথা জানত। কিন্তু জেসন এই ধারণা মানতে নারাজ। তার মতে অ্যাবিস বুদ্ধিমান নয়, ওরা সাধারণ জন্তু ছাড়া আর কিছুই না, তাই পরিকল্পনা করার ক্ষমতাও তাদের নেই। এই কারণে সে ক্যারি, সিজে আর মেগানের কথার সঙ্গে একমত হতে পারে না। তবে মতপার্থক্য যাই থাকুক, তাদের সামনে এখন এক ভয়াবহ সংকট। ক্ষেতের সব শস্য পুড়ে গেছে, আর শহরে মজুদ থাকা খাবার দিয়ে মানুষ 1.5 মাসের বেশি টিকে থাকতে পারবে না। অন্যদিকে বাইরের জমিগুলোর অবস্থা এমন যে সেগুলো আবার চাষযোগ্য হতে অন্তত আরো 1 মাস সময় লাগবে। কিন্তু তখনও সমস্যা থেকেই যায়। বাইরে অ্যাবিস ওত পেতে আছে। মানুষ চাষ করতে বেরোলেই তারা আবার আক্রমণ করবে। তাহলে উপায় কি? না খেয়ে কি সবাইকে মরতে হবে? জেসন, সিজে, ক্যারি আর মেগান সবাই দিশেহারা হয়ে পড়ে। পরদিন শহরের সবাইকে নিয়ে প্রার্থনা করা হয় এবং নিহতদের সম্মানের সঙ্গে সমাধিস্থ করা হয়। সেখানে জনসম্মুখে জেসন ভাষণ দেয় এবং সবাইকে আশ্বস্ত করার চেষ্টা করে। তখন শহরে মানুষের সংখ্যা নেমে এসেছে মাত্র 1178 জনে। জেসন বলে মানবজাতি শুরু হয়েছিল মাত্র 2 জন মানুষ দিয়ে, তাই নিরাশ হলে চলবে না। বরং যারা প্রাণ দিয়েছে তাদের আত্মত্যাগকে অর্থবহ করতে সবাইকে আরও শক্ত হতে হবে। শেষকৃত্য শেষে শহরের জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে থাকে। এরই মধ্যে মারিও জানতে পারে মিলিটারি বেস থেকে কিছু অস্ত্র চুরি হয়েছে। সন্দেহের বশে সে সরাসরি জেন্ডারের আইসক্রিম পার্লারে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। যদিও জেন্ডারের বিরুদ্ধে মারিওর কোনো প্রমাণ নেই, শুধু সন্দেহই সম্বল। জেন্ডার স্পষ্ট জানিয়ে দেয় সে কোনো অস্ত্র চুরি করেনি, তার কাছে শুধু শিকারের জন্য রাখা একটি বন্দুকই আছে। এদিকে থিও জেসনের চেম্বারে আসে। সেখানে আগেই মেগান, ক্যারি আর সিজে উপস্থিত ছিল। থিও জানায় হাসপাতালে চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ ওষুধ মজুদ নেই। খুব দ্রুত ল্যাবে ইমার্জেন্সি মেডিসিন তৈরি না করলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। কথা প্রসঙ্গে সে ডেভিড পিলচারকে ব্যঙ্গ করে এত বড় পরিকল্পনা করেও কেন যথেষ্ট ওষুধ মজুদ রাখা হয়নি। কিন্তু থিওর এই মন্তব্যে মেগান বিরক্ত হয়। সে বলে ডেভিড কখনো ভাবেনি মানুষ এভাবে নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়বে। এখন অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না, বর্তমান সংকট সামলানোই সবচেয়ে জরুরি। থিও জানায় ওষুধের অবস্থা এতটাই খারাপ যে অল্প কিছুদিন পর মানুষ সামান্য সাইনাসের সমস্যাতেও মারা যেতে পারে। আর যদি কোনো ভাইরাল ফ্লু ছড়িয়ে পড়ে তাহলে সবাই একসাথেই মারা যাবে। এই আলোচনা চলাকালেই মারিও সেখানে এসে সেন্সর ফুটেজ দেখায়। ইলেকট্রনিক দেয়ালের বাইরে ধীরে ধীরে শত শত অ্যাবিস জড়ো হচ্ছে, আর তাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। সিজে আতঙ্ক প্রকাশ করে বলে প্রথমে তারা আগুন ব্যবহার শিখল, তারপর আত্মবলিদান দিয়েও দেয়াল পার হওয়ার চেষ্টা করলো, খাবার ধ্বংস করলো, আর এখন এভাবে একত্র হচ্ছে। তাহলে তাদের উদ্দেশ্য কি? জেসনও ভেঙে পড়ে। এবার তারা আদৌ বাঁচবে কিভাবে? এই পরিস্থিতির মাঝেই
অ্যাডাম হাসপাতালে থেরেসার কেবিনে গিয়ে তার সঙ্গে দেখা করে। তখন থেরেসার সামান্য জ্ঞান ফিরেছে। অ্যাডাম তার হাত ধরে ক্ষমা চাইতে গেলে থেরেসা হাত সরিয়ে নেয়। বেন আর ইথানের স্মৃতি আঁকড়ে ধরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর আগ পর্যন্ত সে অ্যাডামকে ক্ষমা করতে পারে না। অন্যদিকে রেবেকা নিজের সেলুন থেকে দেখে জেন্ডার ডেল নামের এক লোককে একটি বাক্স দিচ্ছে। রেবেকার সন্দেহ হয় জেন্ডার হয়তো খাবার বা ওষুধের চোরাচালানে জড়িয়েছে, যেমনটা সে ওয়েওয়ার্ড পাইন্সে আসার আগেও করত। সে জেন্ডারের আইসক্রিম পার্লারে গিয়ে সরাসরি প্রশ্ন করে সে কি আবার কোনো অনৈতিক কাজে জড়িয়েছে, কারণ একবার তাকে এর শাস্তি হিসেবে ইলেকট্রনিক দেয়ালের ওপারে পাঠানো হয়েছিল। আবার ধরা পড়লে মৃত্যুদণ্ড হতে পারে। জেন্ডার শান্তভাবে জানায় সে কোনো অপরাধ করেনি, তার কাছে কিছু অতিরিক্ত ফল ছিল, সেগুলোই সে ডেলকে দিয়েছে, কারণ ডেল তার স্ত্রী আর 3 সন্তান নিয়ে খাবারের সংকটে আছে। এবার জেন্ডার রেবেকাকে জিজ্ঞেস করে তাদের সম্পর্কটা কি আবার ঠিক করা সম্ভব। রেবেকার মন এখন স্পষ্টভাবেই জেন্ডারের দিকেই ঝুঁকেছে। সে জেন্ডারকে চুমু খায়। এতে পরিষ্কার বোঝা যায় থিওকে পেছনে ফেলে সে ধীরে ধীরে জেন্ডারের সঙ্গে জড়িয়ে পড়ছে। এদিকে ল্যাবে মেগান আর থিও একটি স্ত্রী অ্যাবিসের এমআরআই করছিল। আক্রমণের রাতে পুরুষ অ্যাবিসরা চিৎকার করলেও এই স্ত্রী অ্যাবিসটি ছিল সম্পূর্ণ নীরব। এমআরআই রিপোর্ট দেখে থিও বিস্মিত হয়ে যায়, কারণ ভাষা ও বুদ্ধিবৃত্তিক চিন্তার সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশটি এই অ্যাবিসের ক্ষেত্রে পুরোপুরি সক্রিয়। শুধু তাই নয়, তার মস্তিষ্কের আকারও সাধারণ মানুষের তুলনায় প্রায় দ্বিগুণ। থিওর সন্দেহ হয় হতে পারে এই স্ত্রী অ্যাবিস তাদের সব কথাবার্তাই বুঝতে পারছে। ল্যাব থেকে ফিরে থিও হাসপাতালে যায়। এখন সে হাসপাতালের কোয়ার্টারেই থাকছে। নিজের চেম্বারে গেলে আর্লিন এসে তাকে নিজের বাসায় থাকার প্রস্তাব দেয়, কিন্তু থিও রেবেকার প্রতি সৎ। আর্লিনের এই ফ্লার্ট সে সহ্য করতে পারে না। ইদানিং তাকে সরাসরি উপেক্ষাই করে। এরপর থিও অ্যাডামকে দেখতে যায়। অ্যাডাম দীর্ঘদিন ইলেকট্রনিক দেয়ালের বাইরে ছিল। এই কারণে থিও তাকে জিজ্ঞেস করে অ্যাবিসদের সম্পর্কে সে কি জানে, তাদের কোনো ভাষা আছে কিনা, কোনো সমাজ ব্যবস্থা আছে কিনা। কারণ থিওর ধারণা অ্যাবিসরা বুদ্ধিমান হতে পারে। স্ত্রী অ্যাবিসের কথা শুনে অ্যাডাম হঠাৎ ভয় পেয়ে যায়। সে জানতে চায় থিও ওই স্ত্রী অ্যাবিসটি কোথায় পেয়েছে। থিও জানায় পাহাড়ের ল্যাবে একটি স্ত্রী অ্যাবিস বন্দি আছে। তখন অ্যাডাম জিজ্ঞেস করে তার হাতে কোনো বিশেষ চিহ্ন আছে কিনা। থিও সেটা খেয়াল করেনি, তাই নিশ্চিত করে বলতে পারে না। কিন্তু স্ত্রী অ্যাবিসের কথা শুনেই অ্যাডামের এই আতঙ্কের কারণ তখনও স্পষ্ট হয় না। ঠিক সেই সময় ইলেকট্রনিক দেয়ালের বাইরে জড়ো হওয়া শত শত অ্যাবিস একসাথে হিংস্র চিৎকার শুরু করে। পুরো শহর সেই ভয়ঙ্কর শব্দে কেঁপে ওঠে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। এবার কি তবে অ্যাবিসরা শহরে ঢুকে পড়বে? অল্প সংখ্যক মানুষ কিভাবে এত বিপুল সংখ্যক অ্যাবিসের হাত থেকে নিজেদের বাঁচাবে? যাই হোক, অ্যাবিসরা ইলেকট্রনিক দেয়ালের বাইরে ক্রমেই জড়ো হতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, এত সংখ্যায় উপস্থিত থাকলেও তারা কোনো সরাসরি আক্রমণের চেষ্টা করে না। অ্যাডামের কাছ থেকে ফিমেল অ্যাবিসের হাতে থাকা চিহ্নের কথা শুনে থিও পরদিনই ল্যাবে যায়। সেখানে গিয়ে দেখে ফিমেল অ্যাবিসটির হাতে ঠিক অ্যাডামের বর্ণনা অনুযায়ী একটি মার্ক রয়েছে। বিষয়টি দেখে থিও মেগানের ওপর ভীষণ বিরক্ত হয়, কারণ মেগান আগে তাকে কথা জানায়নি। মেগান বলে সে বুঝতেই পারেনি যে বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ হতে পারে। ফিমেল অ্যাবিসটির মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় এবং শক্তিশালী দেখে থিও তার সঙ্গে যোগাযোগের চেষ্টা শুরু করে, কারণ যেভাবেই হোক অ্যাবিসের সঙ্গে কথা বলতে পারলেই কেবল পারস্পরিক বোঝাপড়া সম্ভব। কিন্তু ফিমেল অ্যাবিসটি কথা বলতে পারে কিনা সেটাই এখনও নিশ্চিত নয়, আর মানুষের ভাষা বোঝে এমন প্রমাণও নেই। তাই থিও ছবির সাহায্যে তাকে হ্যাঁ না সহ বিভিন্ন সংকেত শেখাতে শুরু করে। এমনকি মেগান আর থিও যখন নিজেদের মধ্যে কথা বলে তখন ফিমেল অ্যাবিসটি এমনভাবে তাকিয়ে থাকে যেন সবই বুঝতে পারছে। কিন্তু সত্যি কি তাই? এই প্রেক্ষাপটেই অতীতে ফিরে যাওয়া যাক। ডেভিড যখন আরও সংখ্যক মানুষের সঙ্গে 2000 বছর পরের পৃথিবীতে যাওয়ার জন্য স্লিপিং পডে ঘুমিয়ে পড়ে, তখন সিজের পডে 20 বছর পর পর জেগে ওঠার টাইমার সেট করা ছিল। এই 2000 বছরে সিজে প্রতি 20 বছর অন্তর একবার করে জেগে উঠত, শুধু বাইরের পৃথিবীর অবস্থা দেখার জন্য। সে মাত্র 24 ঘন্টা জেগে থাকত, ঘরের মনিটরে খবর দেখত, রেডিওতে শুনত কোথায় কি ঘটছে, তারপর আবার 20 বছরের জন্য ঘুমিয়ে পড়ত। এই দীর্ঘ সময় সে দেখেছে পৃথিবীর মানুষ কিভাবে যুদ্ধে জড়িয়ে নিজেরাই নিজেদের ধ্বংস করছে। এসব সে দেখত ল্যাবের মনিটর আর সংবাদে, বাইরে বের হতো না। কিন্তু 2500 সালের পর একবার জেগে উঠে সে দেখে মনিটর ঠিকভাবে কাজ করছে না।
এমনকি রেডিও ফ্রিকোয়েন্সিও বন্ধ। তখন বন্দুক কাঁধে নিয়ে সে বাইরে বের হয় পৃথিবীর অবস্থা দেখতে। বনে হাঁটার সময় হঠাৎ এক কিশোর তার সামনে চলে আসে। আচমকা একজন মানুষ দেখে সিজে চমকে গিয়ে তার দিকে বন্দুক তাক করে। ছেলেটি জানায় সে নিরস্ত্র। তখন সিজে বন্দুক নামিয়ে নেয়। ছেলেটির জামা কাপড় নোংরা, চুল এলোমেলো, কথাবার্তাও অস্বাভাবিক। তার কথা শুনেই সিজে বুঝে যায় বাইরের পৃথিবী আর বসবাসের উপযোগী নেই। তারা দুজন বনে একটি নদীর ধারে মাছ ধরছিল খাওয়ার জন্য। হঠাৎ ছেলেটি হাত দিয়ে ঝাঁপিয়ে একটি মাছ ধরে কাঁচাই খেতে যায়। তখন সিজে লক্ষ্য করে তার নখগুলো তীক্ষ্ণ, অনেকটা হিংস্র প্রাণীর মতো। সিজে তাকে কাঁচা মাছ না খেতে বলে, আগুন জ্বালিয়ে মাছ পুড়িয়ে খাওয়ায়। খাওয়ার পর ছেলেটি ঘুমিয়ে পড়ে। সিজে চুপিসারে সেখান থেকে চলে যেতে চাইলে ছেলেটি জেগে ওঠে এবং তার সঙ্গে যেতে চায়। সিজে জানায় সে তাকে সাহায্য করতে পারবে না। এতে ক্ষিপ্ত হয়ে ছেলেটি আক্রমণাত্মক হয়ে উঠলে সিজে তাকে গলা টিপে মেরে ফেলে। দুঃখ ভরে বলে, পৃথিবীর সবাই কষ্টে আছে, সবাইকে তো আর বাঁচানো সম্ভব নয়। সেখান থেকে ধীরে ধীরে মানুষ রূপ নেয় হিংস্র অ্যাবিসে। এরপর 2000 বছর পর যখন প্রথমবার সিজের সঙ্গে ডেভিড আর বাকি স্বেচ্ছাসেবীরা জেগে ওঠে, তখন পৃথিবী পুরোপুরি মানব শূন্য। ল্যাবের বাইরে বনে বেরিয়ে তারা দেখে সেখানে অ্যাবিসদের বসতি। সিজে আবার দীর্ঘ ঘুমে ফিরে যেতে চায় যতদিন না অ্যাবিসরা নিশ্চিহ্ন হয়, কিন্তু ডেভিড তা মানতে চায় না। সে সিদ্ধান্ত নেয় ওয়েওয়ার্ড পাইন্সের চারপাশে দেয়াল তুলে মাঝখানে একটি শহর গড়ে তোলার। সিজে এর বিরোধিতা করে, বলে এই জায়গা অ্যাবিসদের বাসস্থান, তাদের উচ্ছেদ করা ঠিক হবে না। কিন্তু ডেভিড অ্যাবিসদের বুদ্ধিমত্তা বা সামাজিকতার কথা মানতেই রাজি ছিল না। প্রাণীর মতো গুলি করে মেরে ফেলে, তাড়িয়ে দিয়ে এই শহর তৈরি করে, অর্থাৎ অ্যাবিসদের বাসস্থান দখল করে। এবার বর্তমানে ফিরে আসা যাক। থিও দীর্ঘ সময় ধরে ফিমেল অ্যাবিসটিকে হ্যাঁ বা না সহ নানা সংকেত শেখাতে থাকে। প্রতিবার সঠিকভাবে শিখলে পুরস্কার হিসেবে খাবার দেওয়া হয়। একসময় থিও মেগানকে ফিমেল অ্যাবিসটির দিকে খাবার এগিয়ে দিতে বলে। মেগান খাবার বাড়িয়ে দিলে অবাক করার মতো ঘটনা ঘটে। ফিমেল অ্যাবিসটি নিজে না খেয়ে পাশের দুই অ্যাবিসের দিকে ইশারা করে, অর্থাৎ আগে তাদের খাওয়াতে হবে, তারপর সে খাবে। এটি স্পষ্টতই একজন নেতার আচরণ। অ্যাডাম আগেই বলেছিল হাতে চিহ্ন থাকা মানেই শক্তির প্রতীক। তার মানে এই ফিমেল অ্যাবিসটির ক্ষমতা আছে, আর সেই অ্যাবিসদের লিডার। থিও তাকে কথা শেখানোর চেষ্টা করছে যাতে অ্যাবিসদের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো যায়। তাহলে তারা আর মানুষকে আক্রমণ করবে না, আর মানুষও অ্যাবিসদের ক্ষতি করবে না। ঠিক এই সময় ল্যাবে থিও আর মেগান যখন পরীক্ষা চালাচ্ছিল, তখন অ্যাডাম সেখানে আসে। সে ভীষণ উত্তেজিত। এসে সরাসরি বলে এই ফিমেল অ্যাবিসটাই অ্যাবিসদের নেতা, আর তাই তাকে উদ্ধার করতেই বাকি অ্যাবিসরা দেয়ালের বাইরে জড়ো হচ্ছে। কিন্তু থিও এই ব্যাখ্যা পুরোপুরি মানতে পারে না। তার মনে হয় এই অ্যাবিসটি ইচ্ছাকৃতভাবেই ধরা দিয়েছে, অর্থাৎ এর নিশ্চয়ই কোনো গভীর পরিকল্পনা আছে। মেগানও বলে যদি যোগাযোগ শেখানো যায় তাহলে অ্যাবিসদের এই লিডার মানুষের লিডার জেসনের সঙ্গে কথা বলতে পারবে, আর দুই পক্ষ যদি সমঝোতায় পৌঁছাতে পারে তাহলে সংঘাত অনেকটাই কমে যাবে। যাই হোক, সিজে, ডেভিড আর বাকি ভলেন্টিয়াররা মিলে ওয়েওয়ার্ড পাইন্স শহর তৈরি করার পর একটি মানুষদের গ্রুপকে জাগিয়ে তোলে। এই গ্রুপের নাম দেওয়া হয় গ্রুপ এ। এরপর ডেভিড, মেগান, প্যাম সহ সবাই মিলে সিদ্ধান্ত নেয় গ্রুপ এ এর মানুষদের একসাথে ডেকে জানানো হবে যে তারা ভবিষ্যতের পৃথিবীতে চলে এসেছে। যেদিন এই সত্য জানানো হবে সেদিন ছোটখাটো একটি অনুষ্ঠানের আয়োজনও করা হয়। কিন্তু সিজে এই সিদ্ধান্তের সঙ্গে একমত হতে পারে না। মেগান যখন তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে আসে তখন সিজে বলে গত 2000 বছর ধরে সে নিজের চোখে পৃথিবীর এই ভয়াবহ পরিবর্তন দেখেছে, তবুও এই সত্য তার কাছেই এখনো দুঃস্বপ্নের মতো লাগে। সে নিজেই এখনো পুরোপুরি মেনে নিতে পারেনি। তাহলে এই মানুষগুলো কি হুট করে শুনেই মেনে নিতে পারবে? ঘুম থেকে উঠে তারা আর তাদের পরিচিত মানুষ পরিচিত পৃথিবীতে নেই, বরং 2000 বছর পরের এক অচেনা পৃথিবীতে জেগে উঠেছে। মেগান সিজের এই আশঙ্কাকে গুরুত্ব দেয়নি, কিন্তু বাস্তবে ঠিক সেটাই ঘটেছিল। অধিকাংশ মানুষ দুঃখ, আতঙ্ক আর হতাশায় আত্মহত্যা করে, কেউ পালাতে গিয়ে মারা যায়। এরপর ডেভিড জাগিয়ে তোলে গ্রুপ বি নামের আরেকটি দল, যাদের অধিকাংশকেই সে নিজ হাতে হত্যা করে, ইলেকট্রনিক দেয়াল বন্ধ করে অ্যাবিসদের শহরে ঢুকতে দিয়ে। বর্তমানে গ্রুপ সি ওয়েওয়ার্ড পাইন্সে টিকে আছে,
আর এটাই শেষ গ্রুপ। যদিও এখনও স্লিপিং রুমে অল্প কিছু মানুষ অবশিষ্ট রয়েছে। এবার বর্তমানে ফিরে আসা যাক। থিও ফিমেল অ্যাবিসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। এই কথা শুনে কেরি আর জেসনও ল্যাবে আসে। তখন সেখানে উপস্থিত ছিল থিও, অ্যাডাম আর মেগান। থিও জানায় অ্যাবিসদের মধ্যে যোগাযোগের ক্ষমতা আছে এবং ফিমেল অ্যাবিসটি বাকি সবার ওপর নিয়ন্ত্রণ রাখে। তাই সে চায় এই ফিমেল অ্যাবিসের সঙ্গে যোগাযোগ স্থাপন করে একটি সমঝোতায় পৌঁছাতে। ক্যারিও থিওর কথার সঙ্গে একমত হয়, কিন্তু জেসন অ্যাবিসদের বুদ্ধিমত্তা মানতেই রাজি নয়। তার চোখে তারা জন্তুর চেয়ে বেশি কিছু নয়। থিও তখন প্রমাণ করার চেষ্টা করে যে অ্যাবিসদের বুদ্ধিমত্তা আছে এবং ফিমেল অ্যাবিসটি বাকিদের নিয়ন্ত্রণ করছে। সে পাশের সেলে থাকা একটি মেল অ্যাবিসের লক খুলে নিজের হাত ভেতরে ঢুকিয়ে দেয়। মেল অ্যাবিসটি যখন থিওর হাতে কামড় বসাতে যাচ্ছিল, ঠিক তখনই ফিমেল অ্যাবিসটি ইশারায় তাকে থামায় আর সঙ্গে সঙ্গে সেটি থেমে যায়। থিও তখন জেসনকে বলে এটাই প্রমাণ যে ফিমেল অ্যাবিসটি বাকিদের নিয়ন্ত্রণ করে। কিন্তু জেসনের আর কোনো প্রমাণের দরকার নেই। সে এই প্রাণীদের সঙ্গে কোনো সমঝোতা করতেই রাজি নয়। আচমকা সে নিজের রিভলভার বের করে। কেউ থামানোর আগেই একে একে 3টি মেল অ্যাবিসকে গুলি করে হত্যা করে। ফিমেল অ্যাবিসটিকে মারতে যাওয়ার মুহূর্তে থিও ঝাঁপিয়ে পড়ে জেসনের হাত থেকে রিভলভারটি কেড়ে নেয়। জেসন তখন ক্যারির দিকে তাকায় যাতে সে নিজের অস্ত্রটা দেয়, কিন্তু ক্যারি তা করে না, বরং সে জেসনকে থামাতে চেষ্টা করে। ক্যারি আবেগঘন কণ্ঠে বলে সে চায় অ্যাবিসদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হোক। এখন যদি জেসন শেষ ফিমেল অ্যাবিসটিকেও মেরে ফেলে তাহলে তার কথার আর কোনো মূল্যই থাকে না। এরপর জেসন ল্যাব থেকে বেরিয়ে যায়। ক্যারিও তার সঙ্গে যায়। যা হওয়ার তা হয়ে গেছে। কাজ শেষে সবাই ল্যাব ছেড়ে চলে গেলেও মেগান একাই সেখানে থেকে যায়। সে চুপচাপ নিজের হুইল চেয়ারে বসে কাজ করছিল। হঠাৎ সে অনুভব করে তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। সে সামনের দিকে হেলে পড়ে। তখন খেয়াল করে তার পায়ে কাটা দাগ আর ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। আসলে থিও যখন একটি অ্যাবিসের সেল পাসওয়ার্ড দিয়ে খুলছিল, ফিমেল অ্যাবিসটির সামনে থাকা আয়নার প্রতিফলনে সেই পাসওয়ার্ড দেখে রেখেছিল। ল্যাবে সবাই চলে যাওয়ার পর সে সেই পাসওয়ার্ড ব্যবহার করে নিজের সেল খুলে নেয় এবং একটি ছুরি দিয়ে মেগানের পায়ের রগ কেটে দেয়। পা অবশ থাকার কারণে মেগান সঙ্গে সঙ্গে কিছু বুঝতে পারেনি। রক্তক্ষরণে শরীর দুর্বল হয়ে সামনে ঝুঁকে পড়ার পরেই সে বিষয়টি বুঝতে পারে। মেগান কোনো রকমে হুইলচেয়ার ঘুরিয়ে পেছনে তাকায়, দেখে ফিমেল অ্যাবিসটি ছুরি হাতে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যেই সে মেগানের গলায় ছুরির কোপ বসায়। মেগান মারা যায়। এখন প্রশ্ন একটাই, ফিমেল অ্যাবিসটি কি ল্যাব থেকে পালিয়ে যাবে, নাকি গোপনে পুরো শহরে মানুষ হত্যা শুরু করবে, নাকি বাকি অ্যাবিসদের শহরে ঢোকার পথ তৈরি করে দেবে? আসলে এর প্রকৃত উদ্দেশ্য কি? যাই হোক, পরদিন সকালে শহরের কাজকর্ম স্বাভাবিকভাবে শুরু হয়। থিও ল্যাবে যায়। সে ল্যাবে ঢুকতে গেলে কেরির সঙ্গে দেখা হয়। দুজন একসাথে লিফটে ওঠে। লিফটে কেরি থিওকে জিজ্ঞেস করে টেস্টের রেজাল্ট এসেছে কিনা। থিও জানায় কেরি কোনোদিন মা হতে পারবে না। তার পেটে গুরুতর ইনজুরি রয়েছে, সম্ভবত অ্যাবিসদের আক্রমণই হয়েছে কিংবা অন্য কোনো কারণে। খবরটা শুনে কেরি ভেঙে পড়ে। সেটাই স্বাভাবিক, সে তো জেসনের সঙ্গে বাচ্চা নেওয়ার পরিকল্পনাও করে ফেলেছিল। জেসনও বিষয়টা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ছিল। এমন সময়ে এমন দুঃসংবাদ। কেরি দুঃখ প্রকাশ করলে থিও ব্যঙ্গ করে বলে তাহলে কি এবার জেসন তোমাকেও উধাও করে দেবে, যেমনটা সে সন্তান জন্মদানে অক্ষমদের সঙ্গে করে? কেরি কোনো জবাব দেয় না। তার ফ্লোর এসে গেলে সে নেমে যায়। যাওয়ার আগে বলে মেগান যদি কোনো ঝামেলা করে তাহলে যেন তাকে জানানো হয়। থিও এরপর সেই ফ্লোরে যায় যেখানে অ্যাবিসদের রাখা হয়েছে। সেখানে ঢুকেই সে স্তম্ভিত হয়ে যায়। মেগান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর ফিমেল অ্যাবিসটি পালিয়ে গেছে। সঙ্গে সঙ্গেই সে রেড অ্যালার্ম বাজিয়ে দেয়। সতর্ক ঘণ্টা শুনে জেসন, ক্যারি আর মারিও দৌড়ে ল্যাবে আসে। ঘটনা শুনে জেসন প্রথমে গুরুত্ব দিতে যায় না। সে বলে অ্যাবিসটা বাইরে বের হয়ে আর কি বা করবে। থিও স্পষ্ট জানায় ওটা অন্য অ্যাবিসদের সঙ্গে গিয়ে মিলিত হবে, এখানে যা ঘটেছে সব জানাবে। তারপর যেভাবে মেগানকে হত্যা করা হয়েছে সেভাবেই প্রতিশোধ নিতে শহরের মানুষের ওপর হামলা চালাবে। পরিস্থিতি বুঝে জেসন মারিওকে নির্দেশ দেয় পুরো ল্যাব তন্ন করে খুঁজতে, কোনোভাবেই যেন অ্যাবিসটি পালাতে না পারে। সবাই ছড়িয়ে পড়ে খোঁজ শুরু করে। তখন ফিমেল অ্যাবিসটি ল্যাবের ভেতরেই ছিল, কিন্তু সে অত্যন্ত বুদ্ধিমান। সবার চোখ এড়িয়ে সে নিঃশব্দে ল্যাব থেকে বেরিয়ে বনের দিকে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পরও যখন তাকে পাওয়া যায় না তখন সবাই বুঝতে পারে অ্যাবিসটি সত্যিই পালিয়েছে। অর্থাৎ এখন পুরো শহরের মানুষ হুমকির মুখে। থিও বলে
বিষয়টা সবাইকে জানানো উচিত, যাতে মানুষ সতর্ক থাকতে পারে এবং যে যার মতো নিরাপদ জায়গায় আশ্রয় নেয়। জেসনও শেষ পর্যন্ত থিওর কথায় সম্মত হয়। এদিকে সব ঘটার মাঝেই জেন্ডারের দোকানের সামনে দাঁড়িয়ে রেবেকা আর জেন্ডার কথা বলছিল। জেন্ডার রেবেকাকে জিজ্ঞেস করে সে কি কোনো সিদ্ধান্ত নিয়েছে। রেবেকা জানায় সবকিছু জানার পর থেকে থিও আর বাসায় আসেনি। গত 2 দিন ধরে সে হাসপাতালেই থাকছে, তাই সে এলেই সব কথা জানানো যাবে। তখন জেন্ডার বলে যাই হোক, থিওটাকে সত্যিটা জানাতে হবে, কারণ রেবেকা গর্ভবতী আর সন্তানের বাবা জেন্ডার। এই কারণেই তারা দুজন একসাথে থাকতে চায়। জেন্ডার চায় যত দ্রুত সম্ভব রেবেকা বিষয়টা থিওকে জানাক, যাতে সে নিজের স্ত্রী আর সন্তানদের সঙ্গে আবার স্বাভাবিক জীবন শুরু করতে পারে। রেবেকা বলে সে জানাবে। এরপর নিজের সেলুনে চলে যায়। সেলুনে তখন আর্লিন হেয়ার ট্রিটমেন্ট নিচ্ছিল। ঠিক সেই সময় কন্ট্রোল রুম থেকে প্রায় সব দোকানে ফোন করে জানানো হয় একটি অ্যাবিস শহরের ভেতরে ছাড়া পেয়েছে। সবাইকে দ্রুত যেখানে আছে সেখানেই আশ্রয় নিতে বলা হয়। ঘর বা দোকানে ঢুকে দরজা লক করতে নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি একটি আইসক্রিম ভ্যান নিয়ে মাইকিং করে পুরো শহর জুড়ে সতর্ক বার্তা প্রচার করা হয়। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাস্তায় থাকা মানুষজন যে যার মতো কাছের দোকান বা বাড়িতে ঢুকে পড়ে। দরজা জানালা বন্ধ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই পুরো ওয়েওয়ার্ড পাইন্স যেন ফাঁকা শহরে পরিণত হয়। ওয়েওয়ার্ড পাইন্স একাডেমির সব শিক্ষার্থীকেও স্কুল ভবনের ভেতরে ঢুকে যেতে বলা হয়। সবাই দ্রুত ভেতরে ঢুকছিল। তখন লুসি ফ্র্যাঙ্ককে বলে তার খুব ভয় করছে। সে রেবেকার কাছে যেতে চায়। রেবেকার কাছে গেলে তার ভয় কাটবে। তাই লুসি আর ফ্র্যাঙ্ক বনের পথ ধরে রেবেকার দোকানের দিকে রওনা হয়। পথে ফিমেল অ্যাবিসটি তাদের দেখে, কিন্তু কিছু করে না। তার মনে পড়ে সেদিন ফ্র্যাঙ্কি প্রথম তাকে দেখেছিল, অথচ চিৎকার বা আক্রমণ করেনি। বনের ভেতর ঘোরাঘুরি করতে করতে সে আরও এক ছেলে আর মেয়েকে দেখে, যারা এই সুযোগে নিভৃতে রোমান্সে ব্যস্ত। অ্যাবিসটি তাদেরও ক্ষতি করে না। লুকিয়ে লুকিয়ে সে শহরের ভেতরে ঢুকে পড়ে। এক বাড়িতে এক মিলিটারি অফিসার ডিউটিতে যাওয়ার আগে স্ত্রীর কাছে বিদায় নিচ্ছিল। সে বেরিয়ে গেলে স্ত্রী দরজা বন্ধ করে দেয়। ঠিক তখনই সেখানে অ্যাবিসটি হাজির হয়। মিলিটারি লোকটিকে দেখেই তার মনে পড়ে যে রাতে মিলিটারিরা তাকে শহরের রাস্তায় ধরে, এই লোকটিও তাদের মধ্যে ছিল। মিলিটারি অফিসারটি ভয়ে রিভলভার বের করতে গেলে মুহূর্তের মধ্যেই অ্যাবিসটি আক্রমণ করে। তাকে হত্যা করে লাশ টেনে নিয়ে বনের দিকে চলে যায়। এক জায়গায় গিয়ে লাশটি ফেলে রাখে। যে পথে সে লাশ নিয়ে গেছে পুরো পথ জুড়ে রক্তের দাগ ছড়িয়ে থাকে। মিলিটারি অফিসারের চিৎকার নিঃশব্দ শহরে ভেসে বেড়ায়। সেই শব্দ ফ্র্যাঙ্ক আর লুসিও শুনতে পায়। ভয়ে তারা দৌড়ে নিজেদের গন্তব্যের দিকে ছুটে যায়। পৌঁছাতেই রেবেকা দ্রুত দরজা খুলে তাদের ভেতরে ঢুকিয়ে নেয়। অ্যাবিস পালিয়ে যাওয়ার খবর শুনে অ্যাডাম ল্যাবে আসে। সেখানে থিও তাকে বলে অ্যাবিসটিকে খুঁজতে তার সাহায্য দরকার। তারপর দুজনে মিলে তারা অনুসন্ধানে বের হয়। অন্যদিকে মারিও মিলিটারি সদস্যদের নিয়ে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। ফিমেল অ্যাবিসটি শহরের দোকানপাট আর বাড়ির ছাদে ছাদে দৌড়াতে থাকে। মিলিটারিরা তাকে দেখতে পেয়ে এলোপাতাড়ি গুলি ছোড়ে, কিন্তু সে এত দ্রুত গতিতে চলেছিল যে কোনো গুলি তার গায়ে লাগছিল না। এক মুহূর্তে এখানে, পর মুহূর্তে অন্যত্র। মারিও সহ কেউই তাকে ধরতে পারছিল না। রেবেকার সেলুনে তখন রেবেকা, আর্লিন, জেন্ডার, লুসি, ফ্র্যাঙ্ক এবং আরেকটি দম্পতি আশ্রয় নিয়েছিল। মিলিটারিদের এই অসহায় অবস্থা দেখে জেন্ডার সিদ্ধান্ত নেয়, যেহেতু তাদের কাছে অস্ত্র আছে, তারাও অ্যাবিসটিকে ধরার চেষ্টা করবে। রেবেকা শহরের একটি ম্যাপ এঁকে দেখাতে থাকে কোথায় কি আছে, অ্যাবিসটি কোন দিক দিয়ে যেতে পারে। এত বিস্তারিতভাবে শহরের তথ্য রেবেকা কিভাবে জানে তা নিয়ে আর্লিনের সন্দেহ হয়। সে প্রশ্ন করে। তখন লুসি বলে রেবেকাই এই শহর তৈরি করেছে। রেবেকা জানায় শহরের মূল নকশা পাহাড়ের ল্যাবে রাখা আছে। সেটি পাওয়া গেলে শহরের দুর্বল জায়গাগুলো চিহ্নিত করা যাবে আর বোঝা যাবে অ্যাবিসটি কোন পথ দিয়ে পালাতে পারে। কারণ সে যদি পালাতে সক্ষম হয় তাহলে সম্ভবত সেই পথ দিয়েই বাকি অ্যাবিসদের নিয়ে ফিরে আসবে। তখন শহরের কারোরই রক্ষা থাকবে না। জেন্ডার জানায় সে নিজেও বের হবে অ্যাবিসটিকে ধরতে। বাইনোকুলার থাকলে সুবিধা হবে। আর্লিন বলে তার বাসায় একটি বাইনোকুলার আছে। সে নাকি শুধু পাখি দেখার জন্য ব্যবহার করে, প্রতিবেশীদের ওপর নজর রাখে না। কিন্তু কথার ভঙ্গিতেই বোঝা যায় সে আসলে নজরই রাখে। সেলুনে আশ্রয় নেওয়া সেই দম্পতিও সাহায্য করতে চায়। জেন্ডার তাদের একজনকে একটি বন্দুক দেয় এবং স্পষ্ট করে বলে শুধু লক্ষ্যবস্তুর দিকেই গুলি করবে, অন্য কোথাও নয়। এরপর সবাই একে একে দোকান ছেড়ে বেরিয়ে পড়ে।
উদ্দেশ্য একটাই, ফিমেল অ্যাবিসটিকে ধরে ফেলা। যাই হোক, অ্যাডাম আর থিও রাস্তায় ছড়িয়ে থাকা সেই সৈন্যের রক্তের দাগ দেখে প্রথমে ধরে নেয় অ্যাবিসটি আহত হয়েছে। তারা ভাবে রক্তটা নিশ্চয়ই অ্যাবিসেরই। সেই ধারণা থেকেই তারা রক্তের ট্রেইল ধরে এগোতে থাকে। কিন্তু একটু এগোতেই তারা দেখে সেই সৈন্যটির মৃত অবস্থায় পড়ে আছে। তখন তারা বুঝতে পারে অ্যাবিসটি মরেনি, বরং ইচ্ছাকৃতভাবেই সৈন্যকে হত্যা করে রক্তের দাগ ফেলে গেছে, যাতে তারা ভুল পথে চলে যায়। অর্থাৎ এটা ছিল নিখুঁতভাবে সাজানো এক বিভ্রান্তিকর চাল। এদিকে রেবেকা পাহাড়ের বেজে যায় জেসনের চেম্বার থেকে শহরের ম্যাপ আনতে। চেম্বারের বাইরে দাঁড়িয়ে থাকা এক মিলিটারি তাকে প্রথমে আটকে দেয়, ভেতরে ঢুকতে দিতে চায় না। তখন রেবেকা আত্মবিশ্বাসের সঙ্গে বলে জেসন নিজেই তাকে এখানে আসতে বলেছেন, চাইলেই সে জেসনের সঙ্গে কথা বলে নিতে পারে। কিন্তু জেসন তখন অ্যাবিস ধরার কাজে ব্যস্ত, তাই এই কথা শুনে মিলিটারি আর বাধা দেয় না। রেবেকা জেসনের চেম্বারে ঢুকে ম্যাপ খুঁজে বের করে। ম্যাপ হাতে নিয়ে বেরোতে যাবে, ঠিক তখনই কেরির সঙ্গে তার দেখা হয়। কেরি প্রশ্ন করে রেবেকা কিভাবে অনুমতি ছাড়া এখানে ঢুকেছে। রেবেকা জানায় সে ম্যাপ নিতে এসেছে, যাতে বোঝা যায় অ্যাবিসটি কোন পথে পালাতে পারে। চলে যাওয়ার আগে রেবেকা ক্যারিকে তীব্রভাবে বলে যায় ক্যারি শুধু জেসনের ছায়া হয়ে আছে, নিজের কোনো অবস্থানই তৈরি করতে পারেনি। সব কিছুতেই জেসনের ওপর নির্ভর করছে। অন্তত নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া শেখা উচিত। এই কথাগুলো বলেই রেবেকা চলে যায়। কিন্তু ক্যারির মনে কথাগুলো গভীরভাবে আঘাত করে। সে নিজেকে ছোট আর দুর্বল মনে করতে থাকে। এরপর ক্যারি ল্যাবে যায় যেখানে জেসন আছে, ক্যারির মা হতে না পারার সত্যিটা তাকে জানানোর জন্য। কিন্তু জেসন ক্যারিকে সে কথা বলার সুযোগই দেয় না, বরং তাকে পাশের একটি গোপন চেম্বারে নিয়ে যায়। সেই সিক্রেট চেম্বার দেখিয়ে জেসন জানায় এটা সে ক্যারি আর নিজের জন্য বানিয়েছে। যদি কখনো বাইরের পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে, তাহলে ক্যারিকে নিয়ে সে এখানে লুকোবে। সব রকম সুবিধাই সে এখানে রাখবে। বাইরের সবাই মারা গেলেও সমস্যা নেই। আদম আর হাওয়া যেমন দুজন মানুষ থেকেই মানবজাতির সূচনা করেছিল, তারাও তেমনই করবে। জেসনের এই ভবিষ্যৎ পরিকল্পনা শুনে ক্যারির মন ভেঙে যায়, কারণ সে জানে এই স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। সে কখনো মা হতে পারবে না। শুধু তাই নয়, জেসনের এই চরম স্বার্থপর চিন্তাভাবনাও তাকে আহত করে। যেখানে পুরো শহর ধ্বংসের মুখে, সেখানে সে শুধু নিজেদের নিয়ে ভাবছে। অবশেষে ক্যারি জেসনকে সত্যিটা জানায় সে মা হতে পারবে না। এটা শুনে জেসন গভীরভাবে ভেঙে পড়ে। ক্যারি তাকে জিজ্ঞেস করে এই কারণে কি জেসন তাকেও মেরে ফেলবে। জেসন জানায় ক্যারির কিছুই হবে না, সে যেমনই হোক সে ক্যারিকে ভালোবাসে। এদিকে শহরের রাস্তায় মারিও সহ ৩-৪ জন মিলিটারি সদস্য অ্যাবিসটাকে খুঁজে বেড়াচ্ছিল। সবাই অত্যন্ত সতর্ক, যেন দেখা মাত্রই গুলি করে মেরে ফেলা যায় আর অ্যাবিসটি তাদের আক্রমণ করতে না পারে। একই সময় জেন্ডারে দেওয়া বন্দুক নিয়ে সেই দম্পতিও অ্যাবিসের খোঁজে বের হয়। হঠাৎ সেই দম্পতির সঙ্গে মিলিটারিদের মুখোমুখি দেখা হয়ে যায়। মারিও তাদের ঘরে ফিরে যেতে বলে, কিন্তু তারা জানায় তারা সাহায্য করতে চায়। ঠিক তখনই অ্যাবিসটি চারপাশে ছুটোছুটি শুরু করে সবাইকে বিভ্রান্ত করার জন্য। আতঙ্কে সবাই এলোপাথারি গুলি ছুটতে শুরু করে। একটি গুলি গিয়ে লাগে সেই দম্পতির স্বামীর গায়ে, সে ঘটনাস্থলেই মারা যায়। আর তাদের ছোড়া আরেকটি গুলি গিয়ে লাগে মারিওর গায়ে, সে গুরুতর আহত হয়। এই পরিস্থিতিতে স্ত্রীটি আতঙ্কে মিলিটারিদের দিকে রিভলভার তাক করে ধরে। গুলির শব্দ শুনে থিও বুঝতে পারে অ্যাবিসটি শহরের এই দিকেই আছে। সে অ্যাডামকে বনে খোঁজ চালিয়ে যেতে বলে এবং নিজে গুলির শব্দের দিকেই এগিয়ে আসে। ঘটনাস্থলে পৌঁছে সে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্ত্রী আর মিলিটারি দুই পক্ষকেই অস্ত্র নামাতে বলে। অবস্থা শান্ত হলে সে আহত মারিওকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আর এই পুরো ঘটনা দূরে থেকে নীরবে পর্যবেক্ষণ করছিল সেই ফিমেল অ্যাবিসটি। যাই হোক, রেবেকা শহরের রাস্তা ধরে ম্যাপ নিয়ে ফিরছিল। ঠিক তখনই ফিমেল অ্যাবিসটি তার সামনে এসে দাঁড়ায় আক্রমণ করার জন্য। কিন্তু তার আগেই জেন্ডার সেখানে পৌঁছে অ্যাবিসটির দিকে গুলি ছোড়ে। গুলি গিয়ে লাগে অ্যাবিসটির হাতে আর সঙ্গে সঙ্গেই সে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে সে শহরের ভেতরের একটি নিষ্কাশন টানেলে ঢুকে পড়ে, যে টানেলটি শহরের দেয়ালের বাইরে পর্যন্ত বিস্তৃত। আসলে অ্যাবিসটি শহর থেকে বের হওয়ার এই গুপ্ত পথের কথা জানত। সে শুধু মানুষকে আতঙ্কিত করতে চাইছিল আর প্রতিশোধ নিতে চাইছিল। এই গুপ্ত টানেলের কথা অ্যাডামও জানত, তাই সে আগে থেকেই সেখানে এসে অপেক্ষা করছিল, কারণ তার ধারণা ছিল অ্যাবিসটি এই পথ দিয়ে বেরোবে। টানেলের মুখে এসে অ্যাবিস আর অ্যাডাম মুখোমুখি হয়। অ্যাডামের হাতে সুযোগ ছিল অ্যাবিসটিকে মেরে ফেলার, কিন্তু সে তা করে না। অ্যাবিসটিও অ্যাডামকে আক্রমণ করে না, কারণ তার মনে পড়ে ল্যাবে অ্যাডামই তাদের পক্ষ নিয়ে কথা বলেছিল। এরপর ফিমেল অ্যাবিসটি টানেল দিয়ে দেয়ালের বাইরে বেরিয়ে যায়।
অ্যাডামও নিজের বন্দুক ফেলে দিয়ে তার পেছন পেছন টানেল পার হয়ে বাইরে চলে আসে। বাইরে অন্য অ্যাবিসরা অ্যাডামকে আক্রমণ করতে গেলে ফিমেল অ্যাবিসটি তাদের থামিয়ে দেয়, অ্যাডামকে মারতে নিষেধ করে। এদিকে রেবেকা আর জেন্ডার জেসনের কাছে গিয়ে ম্যাপ দেখায়। রেবেকা জেসনকে বুঝিয়ে দেয় শহর থেকে বের হওয়ার একটি গোপন টানেল রয়েছে। জেসন নিজের ম্যাপের সঙ্গে মিলিয়ে দেখে অবাক হয়ে প্রশ্ন করে, এই ম্যাপ রেবেকার কাছে কিভাবে গেল? ঠিক তখনই কেরি রেবেকাকে বাঁচিয়ে নেয়। সে বলে ম্যাপটি সেই রেবেকাকে দিয়েছে। টানেলের কথা জানার পর সবাই দ্রুত সেখানে ছুটে যায়। টানেলের বাইরে অ্যাডামের বন্দুক পড়ে থাকতে দেখে তারা ধরে নেয় অ্যাবিসটি হয়তো অ্যাডামকে ধরে নিয়ে গেছে, যাতে আর কোনো অ্যাবিস এই পথ দিয়ে শহরের ভেতরে ঢুকতে না পারে। সেই জন্য তারা বিস্ফোরক ব্যবহার করে টানেলটি ধ্বংস করে দেয়। শহরে ঢোকার এই গোপন পথ বন্ধ হয়ে যায়। ফলে ফিমেল অ্যাবিসটি চলে যাওয়ায় শহরের ভেতর পরিস্থিতি আপাতত স্বাভাবিক হয়ে আসে। কিন্তু বিপদ পুরোপুরি কাটেনি। পুরো ইলেকট্রনিক দেয়ালের বাইরে অ্যাবিসদের আনাগোনা আর সংখ্যা ধীরে ধীরে আরও বাড়তে থাকে। থিও মারিওর চিকিৎসা করে, তার জ্ঞানও ফিরে আসে। এরপর থিও ক্ষোভ নিয়ে জেন্ডারের কাছে যায়। তার অভিযোগ, জেন্ডার যদি সাধারণ মানুষের হাতে অস্ত্র তুলে না দিত তাহলে আজকের এই দুর্ঘটনা ঘটত না। দুজনের মধ্যে তর্ক শুরু হয়। রেবেকা সেখানে এসে জেন্ডারের পক্ষ নেয়। ঠিক তখনই থিও জানতে পারে রেবেকা গর্ভবতী আর সন্তানের বাবা জেন্ডার। এই সত্য জানার পর থিও রাগে ক্ষোভে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আহত ফিমেল অ্যাবিসটি দেয়ালের বাইরে একটি উঁচু টিলার ওপর গিয়ে বসে, যেখানে আরও 2টি ফিমেল অ্যাবিস উপস্থিত ছিল। গুলিবিদ্ধ হাত থেকে ক্রমাগত রক্ত ঝরছিল আর সে ক্রমেই দুর্বল হয়ে পড়ছিল। তার মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন ডেভিড তার লোকজন দিয়ে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে তাদের অনেককে হত্যা করেছিল আর বাকিদের তাড়িয়ে দিয়েছিল নিজেদেরই বাসস্থান থেকে। তার ভেতরে জ্বলছিল প্রতিশোধের আগুন। তাহলে কি দেয়ালের বাইরে জড়ো হওয়া এই হাজার হাজার অ্যাবিস এসেছে নিজেদের হারানো বাসস্থান ফিরিয়ে নিতেই? যাই হোক, থিও আবার জেন্ডারের কাছে আসে। সে বলে একজন বাচ্চা ছেলের নেতৃত্ব সে আর মানতে পারছে না। এমনিতেই দেয়ালের বাইরে অ্যাবিসরা জড়ো হচ্ছে, তার ওপর জেসনের একের পর এক উল্টাপাল্টা সিদ্ধান্ত। সব মিলিয়ে জেসন ক্ষমতায় থাকলে শহরের মানুষ আরও বড় ক্ষতির মুখে পড়বে। তাই থিও চায় জেসনকে ক্ষমতা থেকে সরাতে, আর এই কাজে সে জেন্ডারের সমর্থন চায়। জেন্ডার জানায় সে থিওর সঙ্গে একমত, কারণ এখন বাঁচা মরার কোনো নিশ্চয়তা নেই। বাইরে হাজারে হাজারে এমনকি লাখে লাখে অ্যাবিস জড়ো হচ্ছে। চাইলে তারা মাটি খুঁড়েও শহরের ভেতরে ঢুকতে পারে। প্রশ্ন শুধু একটাই, কখন? তারা যখন এই কথাবার্তা বলছিল তখন সিজে সেখানে এসে থিওকে জানায় জেসন তাদের ডাকছে। জেসন তখন নিজের অফিসেই ছিল, বাইরের পরিস্থিতি নিয়ে ভীষণ আতঙ্কিত। থিও আর সিজে সেখানে পৌঁছালে জেসন জানায় বর্তমান অবস্থায় তাদের সামনে মাত্র 2টি পথ খোলা আছে। প্রথম পথ নিজেদের ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে অ্যাবিসদের বিরুদ্ধে লড়াই করা, যেখানে সবাই নিশ্চিতভাবে মারা যাবে। দ্বিতীয় পথ জেসন মিলে পাহাড়ের ল্যাবে গিয়ে আবার স্লিপিং পডে প্রবেশ করা, দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে পড়া, যেন বহু বছর পর এক নতুন পৃথিবীতে জেগে ওঠা যায়। জেসন দ্বিতীয় পথটাই বেছে নেয়। থিও আর সিজেও আপাতত তার সিদ্ধান্তে সম্মত হয়। এরপর জেসন শহরের সবাইকে একত্র করে এই সিদ্ধান্ত জানায়। অনেকেই আবারও দীর্ঘ সময়ের জন্য ঘুমিয়ে যাওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করে, কিন্তু বাস্তবে তাদের হাতে কোনো বিকল্প থাকে না। আগেরবার তারা না জেনেই স্লিপিং পডে ঘুমিয়ে পড়েছিল, এবার অন্তত সত্যটা জানা আছে। জেসন জানায় খুব শিগগিরই স্লিপিং পডে ফেরার প্রস্তুতি শুরু হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সবাইকে শান্ত থাকতে বলা হয়। শহরে জন্ম নেওয়া বাচ্চারা এই পুরো প্রক্রিয়া সম্পর্কে কিছুই জানে না, তাই সিজে স্কুলের সব বাচ্চাদের নিয়ে একটি সেমিনারের মাধ্যমে পুরো বিষয়টি বুঝিয়ে দেয়। অনেকদিন পর সিজে যখন স্লিপিং পডগুলো পরীক্ষা করতে যায় তখন ভয়ঙ্কর এক বাস্তবতা সামনে আসে। অধিকাংশ পডেই চার্জ নেই, আবার যেগুলো চার্জ করতে হবে তাতে এত সময় লাগবে যে তার আগেই অ্যাবিসরা শহরে ঢুকে পড়তে পারে। আসলে আবারও স্লিপিং পড ব্যবহার করতে হবে এটা কেউই ভাবেনি, তাই এই অবস্থা। সিজে দ্রুত জেসনকে ডেকে এই সংকটের কথা জানায়। সে বলে মোট 571টি পড কার্যকর আছে, যেখানে শহরের মাত্র অর্ধেক মানুষকেই রাখা সম্ভব। জেসন দিশেহারা হয়ে পড়ে। 1100 এর বেশি মানুষের মধ্য থেকে কিভাবে সে 571 জনকে বেছে নেবে? সে সাহায্যের জন্য থিওর কাছে যায়। থিও জেসনকে দেখে জিজ্ঞেস করে
কত বছর পর আবার জেগে ওঠার সিদ্ধান্ত নিয়েছে সে, নাকি এই বিষয়ে কোনো সিদ্ধান্তই নেয়নি? জেসন প্রশ্নের উত্তর না দিয়ে থিওকে নির্দেশ দেয় শহরের সবার মেডিকেল ফাইল যাচাই করতে এবং শারীরিকভাবে সবচেয়ে সুস্থ মানুষদের বেছে নিতে। থিও এই বাছাই পদ্ধতিতে রাজি হয় না। সে বলে, এত বড় সিদ্ধান্ত ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া উচিত। লটারির মাধ্যমে নির্বাচন করা হলে কারো হাতে এত মানুষের রক্ত লাগবে না। কিন্তু জেসন জানায় তার নিজের পক্ষেও এভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। ভবিষ্যৎ পৃথিবীর কথা ভেবে কেবল সুস্থ মানুষদেরই বেছে নিতে হবে। এই কথা শুনে থিও ঠান্ডা গলায় বলে, তাহলে তো কেরিকেও নেওয়া যাবে না, কারণ সে সন্তান জন্মদানে অক্ষম। ঠিক তখনই কেরি সেখানে এসে পৌঁছায় এবং জিজ্ঞেস করে কি নিয়ে কথা হচ্ছে। জেসন বিষয়টা এড়িয়ে যায়, বলে তেমন কিছুই না, তারপর সেখান থেকে চলে যায়। কিন্তু জেসনের মনে তখন তীব্র দ্বন্দ্ব। নিয়ম বলে অক্ষম মানুষ মানব সভ্যতায় অবদান রাখতে পারে না, তাই তাদের প্রয়োজন নেই। এখন প্রশ্ন, সে কি নিয়ম মেনে কেরিকে ফেলে যাবে, নাকি ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তাকে সঙ্গে নেবে? জেসন চলে গেলে থিও নিজের চাল চালায়। সে কেরিকে মিথ্যে বলে জানায় জেসন নাকি শহরের অর্ধেক সুস্থ মানুষকে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অসুস্থ আর অক্ষমদের ভবিষ্যৎ পৃথিবীতে না নেওয়ার পরিকল্পনা করেছে। সেই হিসাবে কেরিকেও বাদ দেওয়া হচ্ছে। কেরি থিওর কথা বিশ্বাস করে, কারণ সাম্প্রতিক সময়ে সে খেয়াল করেছে জেসন তার কথায় আগের মতো গুরুত্ব দিচ্ছে না। সন্তান জন্মদানে অক্ষম হওয়ার বিষয়টা যে তার বিরুদ্ধে যেতে পারে, এই ভয় তার মনে আগে থেকেই ছিল। আবার স্লিপিং পডে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ল্যাবের বাইরে ধীরে ধীরে মানুষ জড়ো হতে শুরু করে। বাইরে থাকা মিলিটারি গার্ডরা বোঝানোর চেষ্টা করে এই প্রক্রিয়া শুরু হতে এখনো অনেক দেরি আছে, প্রস্তুতি শেষ হলে সবাইকে জানানো হবে। কিন্তু মানুষ অপেক্ষা করতেই সেখানে দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে দেয়ালের বাইরে অন্য ফিমেল অ্যাবিসরা আহত লিডার ফিমেল অ্যাবিসটিকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যেতে থাকে। যাই হোক, রেবেকা জেসনের সঙ্গে দেখা করতে তার অফিসে যায়। সে জেসনকে বলে যে ভবিষ্যতের পৃথিবীতে সে যেতে যাচ্ছে, সেখানে পরিস্থিতি আরও প্রতিকূলও হতে পারে। কিন্তু জেসন তার কথা খুব একটা মন দিয়ে শুনছিল না। রেবেকা সেটা খেয়াল করে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন জেসন জানায় সে শুনেছে রেবেকা গর্ভবতী। তার মতে বর্তমান পরিস্থিতিতে মানব সভ্যতায় অবদান রাখার সবচেয়ে বড় উপায় এটাই। রেবেকা জবাবে বলে, মানব সভ্যতায় অবদান রাখার আরও অনেক পথ আছে। প্রতিটা মানুষই কোনো না কোনো ভাবে গুরুত্বপূর্ণ, কেউ কারো চেয়ে কম নয়। কিন্তু জেসন বলে শহরের নিয়মে এভাবেই অবদান রাখার কথা বলা আছে। তখন রেবেকা তাকে বলে নিয়ম কানুন সব বাদ দিয়ে মন যা মানে সেটাই করতে। রেবেকার কথায় জেসন কিছুটা আশ্বস্ত হয়, তার মনের ভার অনেকটাই হালকা হয়। সে শহর গঠনে অবদানের জন্য রেবেকাকে ধন্যবাদও জানায়। এদিকে ডেভিডের জেসনকে দত্তক নেওয়ার পেছনেও একটি গল্প রয়েছে। ডেভিড নিঃসন্তান ছিল আর ভবিষ্যতের পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার জন্য তার একজন উত্তরসূরি দরকার ছিল, তাই সে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এমন একটি পরিবার খুঁজছিল যেখানে বাবা মা দুজনেই সব দিক থেকে পারফেক্ট। শেষ পর্যন্ত সে এমন একটি পরিবার পায়। সেই পরিবারের মেয়েটি ডেভিডকে অনুরোধ করে ছেলে হলে যেন তার নাম রাখা হয় জেসন। ভবিষ্যতের পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষ, স্লিপিং পডগুলো তৈরি হচ্ছে। ঠিক সেই সময় ডেভিড একটি ফোন পায়। সিজো তখন সেখানে উপস্থিত ছিল। ডেভিড জানতে পারে নির্ধারিত সময়ের আগেই সে মেয়েটির সন্তান জন্ম হয়েছে, কিন্তু যে শিশুটিকে ডেভিড দত্তক নেওয়ার কথা ছিল সে মারা গেছে। এই খবরে ডেভিড ভেঙে পড়ে। এত কষ্ট করে সে একটি পারফেক্ট শিশুকে দত্তক নেওয়ার ব্যবস্থা করেছিল, আর হাতে সময়ও খুব কম। এত অল্প সময়ে আবার কিভাবে সে আরেকটি উপযুক্ত শিশুকে খুঁজে পাবে? তখন সিজে ডেভিডকে বলে সব শিশুই আসলে পারফেক্ট, তাদের ঠিকভাবে বড় করে তোলাটাই আসল চ্যালেঞ্জ। এই কথা শুনে ডেভিড দত্তক নেওয়ার এজেন্সির মাধ্যমে আরেকটি শিশুর খোঁজ করে। যে মায়ের কাছ থেকে সে শিশুটিকে নেয় তিনি আর কেউ নন, ক্যারি। ডেভিড ক্যারির সঙ্গে দেখাও করেছিল। সে জানতে চেয়েছিল শিশুটির বাবার কথা। তখন ক্যারি জানায় শিশুটি তার প্রেমিকের, যে তাকে প্রতারণা করেছে, আর শিশুটিকে বিক্রির টাকা দিয়ে সে পৃথিবীতে ঘুরে বেড়াতে চায়। ক্যারি জানতে চেয়েছিল তার সন্তানকে কোথায় কার কাছে দত্তক দেওয়া হচ্ছে। ডেভিড তাকে জানিয়েছিল শিশুটিকে সে নিজে লালন পালন করবে না, বস্টনের একটি দম্পতির কাছে দত্তক দেওয়া হবে। পরে ডেভিড ক্যারিকেও ভবিষ্যতের পৃথিবীতে নিয়ে আসে তার অজান্তেই, কারণ ডেভিড ক্যারির মধ্যে একজন স্বপ্নদ্রষ্টা মানুষকে দেখেছিল। আর যে শিশুটিকে ডেভিড ক্যারির কাছ থেকে দত্তক নিয়েছিল সে আর কেউ নয়, জেসন। অর্থাৎ এতদিন জেসন নিজের জন্মদাত্রী মায়ের সঙ্গেই সম্পর্কে জড়িয়েছিল, আর ক্যারিও নিজের ছেলের সঙ্গেই।
কিন্তু কেউই এই ভয়াবহ সত্য জানতো না। ডেভিড মারা যাওয়ার পর জেসন যখন শহরের দায়িত্ব নেয় সে ভীষণ একা হয়ে পড়ে। তখন স্লিপিং পডে থাকা নারীদের প্রোফাইল সে নিজেই দেখতে শুরু করে। কেরির ছবি দেখে তার ভালো লাগে, তাই সে কেরিকেই জাগিয়ে তোলে নিজের সঙ্গী হিসেবে। জেগে ওঠার পর কেরিও ধীরে ধীরে জেসনের সঙ্গে জড়িয়ে পড়ে। পরে তাদের বিয়েও হয়। কেবল না জানার কারণেই মা ছেলে হয়েও তারা স্বামী স্ত্রীর সম্পর্কে জড়িয়ে পড়ে। বর্তমানে জেসন নিজের চেম্বারে বসেছিল, যেটা একসময় ডেভিডের চেম্বার ছিল। সে শহরের সবার ফাইল যাচাই করছিল এবং কারা ভবিষ্যতের পৃথিবীতে যাবে তার তালিকা তৈরি করছিল। থিও এই কাজ করতে রাজি না হওয়ায় জেসন নিজেই দায়িত্ব নেয়। সব ফাইল দেখা শেষ হলে বক্সের একদম নিচে সে একটি ফাইল দেখতে পায়। ফাইলটির ওপর লেখা অত্যন্ত গোপন, কেবল ডেভিড পিলচারের জন্য। ফাইলটি খুলতেই জেসনের সামনে আসল সত্য উদ্ঘাটিত হয়। কেরি তার জন্মদাত্রী মা। মুহূর্তের মধ্যে সে হতভম্ব হয়ে পড়ে। কেরিও তাকে কখনো বলেনি যে আগের পৃথিবীতে তার একটি সন্তান হয়েছিল। জেসনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঠিক তখনই কেরি সেখানে আসে, যাকে থিও আগেই উস্কে দিয়েছে এই বলে যে জেসন তাকে ভবিষ্যতের পৃথিবীতে রেখে যাবে। জেসনকে এমন ভেঙে পড়া অবস্থায় দেখে কেরি জিজ্ঞেস করে কি হয়েছে। জেসন তখন রাগের বিস্ফোরণ ঘটায়। সে প্রশ্ন করে কেরির আগে একটি সন্তান হয়েছিল, সেটা সে কেন জানায়নি। কেরি বলে এটা 2000 বছর আগের ঘটনা। তাছাড়া এই শহরে অতীত জীবন নিয়ে আলোচনা করাও নিষিদ্ধ, তাই সে কিছু বলেনি। কিন্তু জেসনের রাগ কমে না। সে বলে তাদের সম্পর্কে কোনো গোপন কথা থাকার কথা ছিল না, তবুও কেন কেরি এই সত্য লুকিয়েছে। জেসন যা জানে ক্যারি তো তা জানে না। যাকে সে নিজের সঙ্গী ভেবেছে, ভালোবেসেছে, নিজের সন্তানের মা বানাতে চেয়েছে, সে মানুষটাই যে তার জন্মদাত্রী মা। এই সত্য মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব। কথা কাটাকাটির এক পর্যায়ে জেসন নিজের রিভলভারের দিকে হাত বাড়াতে গেলে ক্যারি ভাবে জেসন তাকে মেরে ফেলতে যাচ্ছে। আতঙ্কে সে একটি ফুলদানি তুলে জেসনের মাথায় আঘাত করে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। আর এক সময় ক্যারি গুলি ছোড়ে। গুলি গিয়ে লাগে জেসনের পেটে। এদিকে ইলেকট্রনিক দেয়ালের বাইরে লিডার ফিমেল অ্যাবিসটি পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। বাকি অ্যাবিসরা সবাই অপেক্ষা করছে তার নির্দেশের জন্য। এবার কি তবে অ্যাবিসরা শহরে চূড়ান্ত আক্রমণ চালাবে? মানুষ কি অ্যাবিসদের আক্রমণের আগেই স্লিপিং পডে প্রবেশ করতে পারবে? এরই মধ্যে ল্যাবের বাইরে মানুষের ভিড় ক্রমেই বাড়ছে। সবাই এসেছে ভবিষ্যতের পৃথিবীতে যাওয়ার আশায়। যাই হোক, জেসনকে গুলি করার পর ক্যারি নিজে থিওকে খবর দেয়। দ্রুত জেসনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। থিও অপারেশন শুরু করে, কিন্তু মাঝপথেই জেসন মারা যায়। হাসপাতালের বাইরে শহরের মানুষ জড়ো হয়েছিল তার খবর জানতে। থিও বেরিয়ে এসে জানায় অপারেশনের সময়ই জেসন মারা গেছে। এখন তাদের উচিত জেসনের শেষ ইচ্ছা পূরণ করা, কোনো বিশৃঙ্খলা না করে ভবিষ্যতের পৃথিবীতে যাওয়ার প্রস্তুতি নেওয়া। অপারেশনে থিওর সঙ্গে ছিল শিক্ষানবিশ ডাক্তার অস্কার। কাজ শেষে থিও অস্কারের প্রশংসা করে বলে ভবিষ্যতে সে ভালো ডাক্তার হবে। কিন্তু অস্কার দ্বিধাভরে জানায় হয়তো থিওই ইচ্ছাকৃতভাবেই জেসনকে বাঁচায়নি, কারণ অপারেশনের সময় আগে রক্তপাত নিয়ন্ত্রণ করা উচিত ছিল, যা থিও করেনি। থিও বলে সে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু সত্যি কি তাই? থিও তো আগেই জেসনকে সরাতে চেয়েছিল। অপারেশনের টেবিলে কি সেই সুযোগটা নিয়েছে? অস্কার আরও জানায় জেসনের রক্তের গ্রুপ খুবই বিরল ও নেগেটিভ। শহরে মাত্র একটি পরিবারের দুজনের এই গ্রুপ আছে, আর ছিল জেসনের। আশ্চর্যের বিষয় কেরির রক্তের গ্রুপও একই। এই কথোপকথনের মাঝেই সিজে এসে থিওকে ডেকে নেয়। সে জানায় জেসন মারা যাওয়ার আগে একটি তালিকা তৈরি করে গেছে, কাদের স্লিপিং পডে নেওয়া হবে। পডের সংখ্যা সীমিত, তাই সবাইকে নেওয়া সম্ভব নয়। কিছু পডে এখনো মানুষ জাগানো হয়নি, তাদের মৃত ধরেই সরিয়ে দিলে কয়েকটি পড খালি করা যাবে। মোট 293টি পড এভাবে খালি করা হয়েছে। সব মিলিয়ে প্রায় 800 জনকে নেওয়া সম্ভব হবে। পডগুলো এখন প্রস্তুত। বাইরে অ্যাবিসদের অবস্থা ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে, যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে, তাই দ্রুত মানুষকে পাঠানো জরুরি। সিজের সঙ্গে কথা শেষ করে থিও ক্যারির কাছে যায়। ক্যারি জানতে চায় জেসনের খুব কষ্ট হয়েছিল কিনা। তখন থিও ধীরে ধীরে সত্যটা জানায় ডেভিড ক্যারিকে ভবিষ্যতের পৃথিবীতে এনেছিল সন্তান জন্মের অল্পদিন পরেই। জেসনের জন্ম তারিখ আর ক্যারির সন্তানের জন্ম তারিখ একই, তাদের রক্তের গ্রুপও এক, অর্থাৎ জেসন ছিল ক্যারিরই ছেলে। সত্যটা শুনে ক্যারি বমি করে ফেলে। একদিকে এতদিন পর নিজের সন্তানের পরিচয় জানার ধাক্কা, অন্যদিকে সেই সন্তানের সঙ্গেই সম্পর্কে জড়িয়ে পড়ার গ্লানি, আর সবচেয়ে বড় আঘাত নিজের হাতেই সে নিজের সন্তানকে গুলি করেছে। তার ভেতরটা একেবারে ভেঙে পড়ে। এদিকে দেয়ালের বাইরে
লিডার ফিমেল অ্যাবিস পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সে বাকি অ্যাবিসদের নির্দেশ দেয়। কয়েকটি অ্যাবিস দ্রুত দূরের কলোনিতে ছুটে যায় এবং সবাইকে জানায় সময় এসে গেছে, এখনই জড়ো হয়ে আক্রমণ করতে হবে। ধীরে ধীরে আরও অ্যাবিস শহরের চারপাশে জমতে থাকে। শহরে ঘোষণা দেওয়া হয় সবাই নিজ নিজ বাড়িতে থাকুক, সেখান থেকেই তালিকা অনুযায়ী তাদেরকে নিয়ে যাওয়া হবে। কেউ বাদ পড়লে আতঙ্কিত না হতে বলা হয়। ধাপে ধাপে সবাইকে নেওয়া হবে। অতিরিক্ত কোনো জিনিস সঙ্গে নেওয়া যাবে না। মিলিটারি গাড়ি বাড়ি বাড়ি গিয়ে মানুষ তুলতে শুরু করে। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করছিল থিও, সিজে, ক্যারি আর মারিও। কিন্তু বাছাই ছিল নির্মম। প্রায় প্রতিটি পরিবার থেকেই কেউ না কেউ বাদ পড়ছিল। স্কুল থেকে শিক্ষার্থীদের একটি দলকে নেওয়া হলে লুসিকে নেওয়া হয়, কিন্তু ফ্র্যাঙ্ককে নয়। শুধু ফ্র্যাঙ্ক নয়, যারা অসুস্থ বা সন্তান জন্মদানে অক্ষম তাদের অনেককেই বাদ দেওয়া হয়। লুসি গাড়িতে বসে কাঁদতে থাকে ফ্র্যাঙ্কের দিকে তাকিয়ে। ফ্র্যাঙ্ক দৌড়ে গাড়ির দিকে এগোতে গেলে এক মিলিটারি তাকে ঘুষি মেরে ফেলে দেয়। গাড়ি চলে যায় লুসি আর অন্য সুস্থ ছাত্রছাত্রীদের নিয়ে। রেবেকার বাড়ি থেকেও শুধু রেবেকাকেই নেওয়া হয়, জ্যান্ডারকে নয়। তখন রেবেকা আর জ্যান্ডার বুঝতে পারে হয়তো থিও ইচ্ছাকৃতভাবেই এমনটা করছে। রেবেকা জ্যান্ডারকে রেখে যেতে চায় না, কিন্তু জ্যান্ডার তাকে আশ্বস্ত করে সে পরে আসবে। অবশেষে রেবেকাকে একাই গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। যাই হোক, একে একে সব সুস্থ মানুষকে ল্যাবে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে রাত নেমেছে। হাসপাতালের অসুস্থ মানুষগুলো দরজার সামনে অপেক্ষা করতে থাকে কবে তাদের নিতে আসবে। আর্লিনও ছিল তাদের মধ্যে, তাকেও নেওয়া হয়নি। কিন্তু তাদের জন্য আর কেউ আসে না। শহরের রাস্তায় জ্যান্ডার বন্দুক হাতে বের হয়। দেখে পুরো শহরে অরাজকতা। যাদের নেওয়া হয়নি তারা কেউ ভাঙচুর করছে, কেউ লুটপাট, কেউ আবার বিস্ফোরক বানিয়ে এদিক সেদিক বিস্ফোরণ ঘটাচ্ছে। ভয়াবহ পরিস্থিতি। কিছু করার না পেয়ে জ্যান্ডার বাড়ি ঢুকে চুপচাপ বসে মদ খেতে থাকে। অন্যদিকে মিলিটারিরা যখন রেবেকাকে ল্যাবে নিয়ে পৌঁছায় তখন গেটের বাইরে বিশাল ভিড়। যাদের ঢোকানো হয়নি তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। কোনোভাবে রেবেকাকে গেটের ভেতরে নেওয়া হয়। সেই সময় উত্তেজিত জনতা এক মিলিটারি সদস্যকে মেরে ফেলে। সঙ্গে সঙ্গে গেট বন্ধ করে দেওয়া হয়, আর কেউ ঢুকতে পারে না। ভেতরে ঢোকার পর লুসি রেবেকাকে দেখে কিছুটা শান্ত হয়। একে একে সবাইকে পরীক্ষা করে স্লিপিং পডের নির্ধারিত স্যুট পরানো হচ্ছিল। এদিকে শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে ফ্র্যাঙ্কের সঙ্গে জেন্ডারে দেখা হয়। দুজন পাশাপাশি বসে থাকে, চারপাশে বিশৃঙ্খলা, অথচ তারা নীরবে কথা বলতে থাকে। ল্যাবে থিও একটি রেকর্ডারে নিজের সিদ্ধান্ত রেকর্ড করে যাতে ভবিষ্যতের কেউ তা শুনতে পারে। সে ঠিক করে সবাইকে স্লিপিং পডে পাঠানোর পর ল্যাবে সংরক্ষিত সব প্রাণঘাতী জীবাণু নিজের শরীরে ইনজেক্ট করবে। তারপর ইলেকট্রনিক দেয়ালের বাইরে গিয়ে নিজেকে অ্যাবিসদের সামনে ছেড়ে দেবে। অ্যাবিসরা তাকে খেলে ভাইরাসগুলো তাদের মধ্যে ছড়িয়ে পড়বে আর পুরো প্রজাতি ধ্বংস হয়ে যাবে। ভবিষ্যতে মানুষ জেগে উঠলে আর কোনো হুমকি থাকবে না। রেকর্ডিং শেষ করে থিও গাড়ি নিয়ে শহরের পরিস্থিতি দেখতে বের হয়। জ্যান্ডার আর ফ্রাঙ্ককে দেখে গাড়িতে ওঠার জন্য বলে। তারা উঠতেই দুজন বিদ্রোহী বিস্ফোরক হাতে গাড়ির সামনে এসে দাঁড়ায়। জ্যান্ডার দ্রুত নেমে বিস্ফোরক হাতে থাকা লোকটির হাতে গুলি করে। বিস্ফোরণে লোকটি আগুনে পুড়ে যায় আর রাস্তা পরিষ্কার হয়। এরপর তারা ল্যাবের সামনে আসে। সেখানে আর্লিন অপেক্ষা করছিল। থিও জানায় যে মিলিটারি সদস্যটি মারা গেছে, তার পড এখন খালি। আর্লিনকে সেই পডে নেওয়া যাবে। শুনে আর্লিন খুশিতে থিওকে জড়িয়ে ধরে চুমু খায়। ভেতরে ঢোকার পর ফ্র্যাঙ্ক আর জ্যান্ডারকে দেখে রেবেকা আর লুসি আনন্দে ভরে ওঠে। রেবেকা ব্যক্তিগতভাবে থিওকে ধন্যবাদ জানায় জ্যান্ডারকে নিয়ে আসার জন্য। থিও হালকা হাসি দিয়ে বলে ভবিষ্যতে বাচ্চাদের আইসক্রিম লাগবে, তাই জ্যান্ডারকে বাঁচানো দরকার। রেবেকা জবাবে বলে তাদের দাম্পত্য জীবন ভেঙে গেছে ঠিকই, কিন্তু থিও এখন পুরো শহরকে এমনকি মানবজাতিকেই বাঁচানোর চেষ্টা করছে। এটাই বড় সাফল্য। কেরি তখন স্লিপিং পডের স্যুট পরে দাঁড়িয়েছিল, এখনও শকের মধ্যে। সিজে তাকে বোঝাচ্ছে যা হয়েছে তাতে তার কোনো দোষ নেই, কিন্তু ক্যারি পডের দিকে না তাকিয়ে হঠাৎ সেখান থেকে বেরিয়ে যায়। সব কাজ শেষ করে থিও ল্যাবে যায় নিজের শরীরে জীবাণু ইনজেক্ট করতে। গিয়ে দেখে ক্যারি ইতিমধ্যেই সেখানে। সে থিওর রেকর্ডিং শুনে ফেলেছে। ক্যারি জানায় এই কাজটা সে নিজেই করবে। এতদিন সে শুধু জেসনের ছায়া হয়ে থেকেছে, নিজের সিদ্ধান্তে কিছু করেনি। এবার সে মানবজাতির জন্য কিছু করতে চায়। থিও আপত্তি জানায়, কিন্তু ক্যারি জানায় সে ইতিমধ্যেই সব জীবাণু নিজের শরীরে প্রবেশ করিয়েছে। ভবিষ্যতের পৃথিবীতে থিওর মতো একজন নেতৃত্বের মানুষ দরকার। বিদায় নিয়ে ক্যারি ইলেকট্রনিক দেয়ালের দিকে এগিয়ে যায়। ওদিকে অ্যাবিসরাও প্রস্তুত, দেয়াল ভেঙে ভেতরে ঢোকার অপেক্ষায়। এদিকে ল্যাবে সবাই প্রস্তুত। থিও শেষবারের মতো ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে কথা বলে। সবাই একে অন্যকে বিদায় জানিয়ে স্লিপিং পডে প্রবেশ করে।
থিও নিজের পডে শুয়ে পড়ে। সব পড সক্রিয় করার দায়িত্ব সিজের হাতে। এক মুহূর্তের জন্য তার মনে হয় সবাইকে মেরে ফেলা উচিত। মানুষ জেগে উঠলেই আবার একই লোভ, ক্ষমতার লড়াই, বিদ্রোহ শুরু করবে। কিন্তু শেষ পর্যন্ত সে মন বদলায়, টাইমার সেট করে সবাইকে ঘুম পাড়িয়ে দেয় ভবিষ্যতের উদ্দেশ্যে। নিজেও একটি পডে ঢুকে পড়ে। শহরে যারা রয়ে গিয়েছিল তাদের অনেকেই আত্মহত্যা করে। ক্যারি ইলেকট্রনিক দেয়ালের দরজা খুলে বাইরে যায়, আবার দরজা বন্ধ করে দেয়। অ্যাবিসরা ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে ফেলে। এখন ক্যারির শরীর থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে অ্যাবিসদের মধ্যে, আর পুরো অ্যাবিস প্রজাতি সেই ভাইরাসে আক্রান্ত হয়ে ধ্বংস হয়ে যাবে। আর মানব সভ্যতা আবারও ডুবে যায় দীর্ঘ ঘুমে। নতুন এক সম্ভাবনায় ভরা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে ওয়াইওয়ার্ড পাইন্স সিরিজটি এখানেই শেষ হয়ে যায়। দর্শক, মানুষ প্রকৃতির ওপর অবিচার করে শেষ পর্যন্ত নিজের ধ্বংস নিজেই ডেকে এনেছিল। প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছে। বিবর্তনের মাধ্যমে মানুষকে ধীরে ধীরে জন্তুর মতো অ্যাবিসে পরিণত করেছে। হাজার বছর পর মানুষ আবার জেগে উঠেও টিকে থাকতে পারেনি, কারণ প্রকৃতি মানুষকে যতবারই শাস্তি দিক, মানুষ যখনই পৃথিবীতে ফিরে আসে তারা আবার জড়িয়ে পড়ে ধ্বংসের খেলায়। আজ হোক কিংবা কয়েক হাজার বছর পর, মানুষের স্বভাব কখনো বদলায় না। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আয়োজনে। আপনারা নেক্সট কোন মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন দেখতে চান তা কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ধন্যবাদ।